সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজমির শরীফে শিব মন্দির ছিল বলে দাবি হিন্দু সেনা নেতার। চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতাকে পানিতে চুবালো এলাকাবাসী। বিভেদ ভুলে আসুন ঐক্যবদ্ধ হই, সূচনা করে নতুন অধ্যায়ের, যা বললেন তারেক রহমান। দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন হবে না, যা বললেন জামায়াত আমির। রূপগঞ্জে কালবেলার সাংবাদিকের বাসায় গুলি। হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত 20। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আজমির শরীফে শিব মন্দির ছিল বলে দাবি হিন্দু সেনা নেতার। ভারতের রাজস্থানের আজমিরের বিখ্যাত খাওজা মঈনুদ্দিন চিশতির দরগা আসলে একটি শিব মন্দিরের উপর বানানো হয়েছিল বলে সেখানকার আদালতে মামলা দায়ের করেছেন এক হিন্দু নেতা। মামলাটি শুনানির জন্য গ্রহণ করে সব পক্ষকে নোটিশ জারি করেছে আদালত। হিন্দু সেনা নামের একটি সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তা সম্প্রতি মামলাটি দায়ের করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি হরবিলাস সর্দার লেখা এই বই সহ দরগাতে যে মন্দির ছিল তার পক্ষে 3টি যুক্তি আদালতের সামনে পেশ করেছেন। আজমির দরগার প্রধান উত্তরাধিকারী এবং খাওয়াজা মঈনুদ্দিন চিশতির বংশধর সৈয়দ নাসিরউদ্দিন চিশতি এই মামলাটিকে সস্তায় জনপ্রিয়তা পাওয়ার কৌশল বলে বর্ণনা করেছেন। তার কথায় এরা সমাজ এবং দেশটাকে ভুল দিশায় নিয়ে যাচ্ছে। আগামী 20 ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে। চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতাকে পানিতে চুবালো এলাকাবাসী। নারায়ণগঞ্জের বন্দরে কৃষি জমির সেচ প্রকল্পের চাঁদা না পেয়ে হামলা করায় বিএনপির দুই নেতাকে গণপিটুনি দিয়ে পানিতে চুবিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার দুপুরে উপজেলার পিচ কামতাল এলাকার জহিদ্দার বিলে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার দুই বিএনপি নেতা হলেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া ও ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহেদ খন্দকার। এদিকে চাঁদাবাজদের হামলায় এক নারী ইউপি সদস্য সহ 5 জন রক্তাক্ত জখম হয়েছেন। তারা হলেন সেচ প্রকল্পের মালিক আমানুল্লাহ, তার স্ত্রী মুছাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী মেম্বার লাভলি বেগম, তাদের ছেলে সোহান, স্থানীয় বাসিন্দা আহাত আলী ও তার ছেলে বাহাউদ্দিন। বিভেদ ভুলে আসুন ঐক্যবদ্ধ হই, সূচনা করে নতুন অধ্যায়ের, আহ্বান তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক হানাহানি ভুলে গিয়ে ইতিহাসের পাতায় নতুন একটি অধ্যায় সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নতুন অধ্যায় হতে হবে এমন যেখানে কারো জীবন ও পরিবার রাজনৈতিক মতপার্থক্যের কারণে ধ্বংস হবে না। তারেক রহমান রবিবার এক টুইট বার্তায় ভেরিফাইড এক্স হ্যান্ডেল এবং ভেরিফাইড ফেসবুক পোস্টে পৃথকভাবে একই বিষয়বস্তুর উপর জোর দিয়ে বলেন, আসুন রাজনৈতিক হানাহানি ভুলে আমরা ঐক্যবদ্ধ হই, যেখানে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারো জীবন ও পরিবার ধ্বংস হবে না। তিনি বলেন, সত্যের সৌন্দর্য হলো যে অপপ্রচারের বিরুদ্ধে সত্যের জয় অবশ্যম্ভাবী এবং মানুষকে আশ্বস্ত করা যে ন্যায় বিচার এবং সত্যতা আপনা আপনি জয়লাভ করে। তারেক রহমান গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন, যা বিশ্বাস ও আস্থা, বৈচিত্র্যতা ও আদর্শ, বাংলাদেশের মানুষের ক্ষমতায়ন, যা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নিজেরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন হবে না, মন্তব্য জামায়াত আমিরের। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন হবে না। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধের। কিন্তু দুর্নীতিবাজ বলতে জামায়াত আমির কাদেরকে নির্দেশ করেছেন তা তিনি তার বক্তব্যে পরিষ্কার করেননি। তিনি আরো বলেন, 2006 সালে 3টি মন্ত্রণালয় মন্ত্রী হিসেবে জামায়াত নেতারা দায়িত্ব পালন করেছিলেন। তাদের 2 হাত দুর্নীতিমুক্ত ছিল। হাজার চেষ্টা করেও কেউ অভিযোগ আনতে পারেনি। তাদের হাতে গড়ে দেওয়া মানুষ দেশে এখনো আছেই। রোববার রাতে বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত পথসভায় জামায়াত আমির এসব কথা বলেন। জামায়াত আমির আরো বলেন, আমরা মালিক হব না, সেবক হয়ে থাকব। আমরা সাম্যতার সমাজ বিনির্মাণ করতে চাই। জনগণের মধ্যে আস্থা জন্মালেই জনসেবার সুযোগ পাওয়া সম্ভব। জনসেবার সুযোগ পেতে আমরা কোনো আজে বাজে কৌশল অবলম্বন করব না। আমি আমার নিজের ব্যাপারে কথা দিতে চাই।
আমার সম্পদের পরিমাণ বাড়বে না। পথসভায় শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন জামায়াত আমির। রূপগঞ্জে কালবেলার সাংবাদিকের বাসায় গুলি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় দফায় হত্যার উদ্দেশ্যে জাহাঙ্গীর মাহমুদ নামের এক সাংবাদিককে সন্ত্রাসীরা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকাশ্য দিবালোকে অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া ও গুলি করার ঘটনায় জনমনে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। রোববার রাত 7টার দিকে উপজেলার গোলাকান্দাল ইউনিয়নের নতুন বাজার এলাকায় ওই সাংবাদিকের বাড়িতে এ গুলির ঘটনা ঘটে। সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ দৈনিক কালবেলা পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন। হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত 20। হবিগঞ্জের আজমিরিগঞ্জে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। রোববার দুপুর 1:30টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামের আসামপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া গ্রামের আসামপাড়ার বাসিন্দা এমদাদ মিয়ার সাথে একই গ্রামের আবু বক্কর মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় আবু বক্কর মিয়ার পক্ষের কাজিম উদ্দিনের সাথে এমদাদ মিয়ার মাকে মারধরের বিষয় নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় স্থানীয়দের মধ্যস্থতায় উভয় পক্ষ সংঘর্ষ থেকে বিরত হন। রোববার সকালে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে আবার উত্তেজনা দেখা দেয়। এরই জেরে দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। বাংলাদেশি সংখ্যালঘুদের ভারতে পাঠানোর তথ্য সঠিক নয়। গত জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত বাংলাদেশি সংখ্যালঘুদের ভারতে পালিয়ে যাওয়ার খবর সত্য নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির অন্যতম সংবাদ মাধ্যম দ্য হিন্দু। রোববার দ্য হিন্দু জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। হাসিনা সরকারের পতনের পর দলে দলে মানুষ ভারতে পালিয়ে যাওয়া বা ভারতে ঢোকার কোনো চেষ্টা হয়নি। ওই প্রতিবেদনে দ্য হিন্দু বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার একটি তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে 5ই আগস্টের পর থেকে 27 নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 1393 জন বাংলাদেশিকে আটক করে। অপরদিকে শেখ হাসিনা পতনের আগে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 1144 জনকে অনুপ্রবেশের সময় আটক করেছিল বিএসএফ, যার অর্থ সরকারের পতনের পর হাজার হাজার মানুষের সীমান্ত পাড়ি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে উন্নয়ন সম্ভব নয় মন্তব্য প্রধান উপদেষ্টার। পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশের মোট আয়তনের 1/1 এলাকায় পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর বসবাস, তাই পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। সোমবার পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, পার্বত্য জেলাগুলোর নৈসর্গিক সৌন্দর্য সংরক্ষণ ও পর্যটন শিল্পের প্রসারে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে নানামুখী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বেকারত্ব হ্রাস পাবে, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জীবনযাত্রার উন্নতি ও সামাজিক বৈষম্য দূর হবে।